কল এক বা 1 মিনিটে, আমি আবারও বলতেছি ঘড়ি হাতের সামনে, প্রয়োজনে স্টপ ওয়াচ অন করবা। খল এক বা 3 মিনিটে। অনেকে আমরা কি করি, এই 1 নং প্রশ্ন উত্তর কালো রং দিয়ে লিখি। কোন প্রশ্ন কতটুকু লিখবো, মানে ক কতটুকু লিখবো, খ কতটুকু, গ ঘ এগুলো কতটুকু আমি আসলে লিখবো। স্যার কি জানে তুমি ব্যাক বেঞ্চার, স্যার তো বুঝবে তুমি ফার্স্ট বয় ফার্স্ট গার্ল। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওতে সৃজনশীল কিভাবে লিখলে 10-এ 10 পাবা, হাজার হাজার স্টুডেন্টকে মেন্টরিংয়ের অভিজ্ঞতা এবং নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি কিভাবে বোর্ড এক্সামে লিখে সৃজনশীলে 9 বা 10 করে পেতাম সেই অভিজ্ঞতা শেয়ার করবো ইনশাল্লাহ। এবং আমি এটা গ্যারান্টি দিতে পারি, তোমার হাতের লেখা যতই খারাপ হোক, তুমি যদি আমার এই সিস্টেমগুলো ফলো করে এক্সাম দিয়ে আসতে পারো, তুমি যেই সৃজনশীল পরীক্ষায় দিবা সেখানে টপ মার্ক পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে শুরু করতেছি আমাদের আজকের ভিডিও। সৃজনশীল এইভাবে লিখলে 10-এ 10 পাবে। তো আমাদের প্রথম যে টিপসটা সেটা হচ্ছে হাতের লেখা ম্যাটার করে না, প্রেজেন্টেশন ম্যাটার করে। তাহলে এই যে আমি কথাটা লিখলাম, তুমি তোমার খাতায় প্রেজেন্টেশন ঠিক রাখতে হবে এবং এই প্রেজেন্টেশন ঠিক রাখার জন্য আমি তোমাকে 7টা টিপস শেয়ার করব, 6টা টিপস শেয়ার করব এবং এই 6টা টিপস অনুযায়ী তুমি সৃজনশীল পরীক্ষাগুলো দিবা। ওকে, তাহলে আমাদের টিপস নাম্বার 1 মানে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে খাতার মার্জিন। তো আমরা যখনই পরীক্ষার হলে পরীক্ষার প্রথম স্টেপটাই খাতাটা মার্জিন করতে হয়, মোটামুটি 15 মিনিট সময় দেয়, ভালো একটা সময় দেয়। তো খাতার মার্জিন এমনভাবে রাখতে হবে যেন খুব বড় না হয়ে যায় আবার খুব ছোট না হয়ে যায়। এই জন্য আমি নিজে ডেমো আকারে নিয়ে আসছি। তো সবাই এরকম একটা প্লাস্টিকের স্কেল ইউজ করবা, পরীক্ষা হলে নিয়ে যাবা। এই প্লাস্টিকের স্কেলটা তুমি খেয়াল করে দেখো, এইটা যদি খাতা হয় আমি কিন্তু মোটামুটি এক স্কেলের অনেক মোটামুটি ভালো সংখ্যক বেশি দিছি। মানে এক স্কেল কোনটুকু হইতো, এই পর্যন্ত হইতো এক স্কেলে আমি কিন্তু মোটামুটি একটু বেশি পরিমাণ উপরে দিছি। কথা বুঝতে পারছো? অনেকে কি করে, উপরে 1 স্কেল পরিমাণ করে না, প্রায় 1.5 স্কেলের মতো উপরে তুমি মার্জিনটা দিবা। ঠিক আছে, 1 স্কেলের একটু বেশি তুমি মার্জিনটা দিবা উপরের যে পার্টটা। ওকে, আর নিচের বাম পাশে যে পার্টটা, ডান পাশে তো মার্জিন দরকার নাই, বাম পাশে তুমি 1 স্কেল পরিমাণ, ঠিক আছে, বাম পাশে তুমি 1 স্কেল পরিমাণ একদম খাতার সাথে মিশে বাম পাশে 1 স্কেল পরিমাণ তুমি কি করবা, মার্জিন করবা। আর উপরে যে মার্জিনটা এটা মোটামুটি 1-এর থেকে একটু বেশি, যে এতটুকু পরিমাণ একটু নিচে নামে এটা তুমি স্কেলটা করবা। ঠিক আছে, ওকে, তো খাতায় মার্জিন টানার পর তোমার কাজ কি, 1 নং প্রশ্ন উত্তর বা 2 নং প্রশ্ন উত্তরে লেখা। তো প্রশ্ন নং ও প্রশ্নের ক খ গ ঘ এইটা লেখার ওপর কিন্তু তোমার খাতার প্রেজেন্টেশন ডিপেন্ড করে। কিভাবে দেখো, অনেকে আমরা কি করি, এই 1 নং প্রশ্ন উত্তর কালো রং দিয়ে লিখি, অনেকে আবার নীল রং দিয়ে লিখি, রাইট? তো কনফিউশনটা কোন জায়গায় থাকে, যে বোর্ড পরীক্ষায় যদি আমার মার্কাইটা দেয়, তো আমি যখন বোর্ড এক্সাম দেই, প্রত্যেকটা বোর্ড এক্সামে সৃজনশীল লেখার ক্ষেত্রে বাংলা বলো ইংলিশ বলো, এই উপরের যেটা 1 নং প্রশ্নের উত্তর এবং নিচে 2টা দাগ তোমরা দেখতে পাচ্ছ কিনা, এটা নীল রঙের, তোমাদের কাছে ক্যামেরার মধ্যে আসতেছি কিনা, এটা কিন্তু নীল রং। ঠিক আছে, নীল রঙের কলম দিয়ে আমি লিখতাম এবং এইটা কিন্তু বোর্ডে অ্যালাউড। ঠিক আছে, বোর্ডে অ্যালাউড, কোনো সমস্যা নাই, বোর্ডে অ্যালাউড, কোনো সমস্যা নাই। ওকে, তো তুমি লাল কালি বাদে কালো আর নীল কলম নিয়ে যাবা, লাল কালি কিন্তু ব্যবহার করা যাবে না, কালো এবং নীল কালি নিয়ে যাবা। তুমি যতগুলা প্রশ্ন নং লিখবা সবগুলা এরকম লিখে নিচে 2টা দাগ। ঠিক আছে, মনে থাকবে। ওকে, এখন হচ্ছে ক খ গর বিষয়টা দেখো, অনেকেই ক লিখি এইখানে, রাইট, মানে 1 নং প্রশ্ন তো লিখলাম, এইখানে ক লিখে উত্তরটা শুরু করি যে সিরাজউদ্দৌলা এত সালে যুদ্ধ করে, পলাশী যুদ্ধ করেন, তাই না? ক নম্বর প্রশ্ন মনে করে আসলো, কত তারিখে সিরাজউদ্দৌলা যুদ্ধ করেন, বা যে কোনো এক কথার প্রশ্ন, অন্য যে কোনো সাবজেক্টে, কেমিস্ট্রি হইতে পারে, বায়োলজি হইতে পারে, পরিণীতি হইতে পারে, আর্টসের যারা আসো, তাই না? তো তুমি 1 নং প্রশ্ন মানে ক যেটা এখানে লিখবা না, লিখবা কোন জায়গায়, এইখানে, এতে খাতাটা ফুটে উঠে। ঠিক আছে, এবং ক নং প্রশ্ন উত্তর একদম এক কথায় দিবা, বড় করবা না, 2 লাইন বা 1 লাইনের মধ্যে শেষ করে দিবা। এইটা শেষ হওয়ার পরে মোটামুটি 2 বা 3 আঙ্গুল ফাঁকা দিয়ে তুমি খ নাম্বার শুরু করবা। ঠিক এরকম, এখানে কিন্তু খ নাম্বার লেখা যাবে না, এখানে লিখবা। ঠিক আছে, কথা বুঝতে পারছো? এবং খটা তুমি 2টা প্যারায় লিখবা। ঠিক আছে, প্যারা নিয়ে সামনে আসতেছি আমি, খ লিখবা 2টা প্যারা, এখানে একটা দাঁড়িয়ে দিয়ে, যেহেতু 2 নাম্বার, এখানে তুমি হচ্ছে শেষ করবা। চেষ্টা করবা খ যেন ওই পাশের পেজে না যায়,
এটা আমি সামনে আসতেছি, আমি কোন প্রশ্ন কতটুকু পরিমাণ লিখবা এটাও বলবো। তাহলে এখানে আমার কথাটা ক্লিয়ার। 1 নং প্রশ্ন তো 2 নং তুমি যাই দাও নীল কালি দিয়ে লিখবা, নিচে আন্ডারলাইন করবা, ঠিক আছে? এবং তোমার যে ক খ গ ঘ বামে লিখবা না, এইভাবে উপরে উপরে লিখবা, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপরে পয়েন্ট দেখো, কোন প্রশ্ন কতটুকু লিখবো, মানে ক কতটুকু লিখবো, খ কতটুকু, গ ঘ এগুলো কতটুকু আমি আসলে লিখবো। তো এটা হচ্ছে তোমার খাতা, ঠিক আছে? তোমার খাতা, তুমি এখানে 1 নং প্রশ্ন তো দিয়ে শুরু করছো, নীল কালি দিয়ে তোমার লেখা হয়েছে 1 নং প্রশ্নের উত্তর, তাই না? নিচে 2টা দাগ দিছো, তুমি সুন্দর করে ক খ, ক খ তুমি কালো কালি দিয়ে লেখো, সমস্যা নেই। ক এখানে যেহেতু কত 1 মার্ক, তুমি 1 টানে শেষ করে দিবা, এই পর্যন্ত শেষ, ক শেষ। 2 আঙ্গুল বা 3 আঙ্গুল গ্যাপ দিয়ে এখানে শুরু হবে খ। খতে কয় মার্ক? 2 মার্ক, যত মার্ক তত প্যারা, যত মার্ক তত প্যারা। ওকে, তাহলে এইখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করলে একটা প্যারা শেষ হইল, মনে করো 2 লাইন, এখানে তুমি আরো 3 বা 4টা লাইন লিখবা, ঠিক আছে? শেষ। এই যে এটা হচ্ছে খ, এটা হচ্ছে খ, আমার কথা বুঝতে পারছো? খ যেন ওই পেজে না যায় চেষ্টা করবা, যদি খুব বেশি জরুরি হয় তথ্য তখন তুমি ওই পাশে যাইতে পারো, বাট চেষ্টা করবা ওই পাশে যেন না যায়, এক পেজে শেষ করার জন্য। ওকে, মনে করো খ এখানে শেষ হয়ে গেল, মনে করো খ এখানে শেষ হয়ে গেল, অনেক ছোট প্রশ্ন থাকে না, অনেকে কি করে এখানে গটা শুরু করে। কেন ভাই, তুই কি ফিস দেস নাই? পরীক্ষার জন্য কি ফিস দেস নাই? খাতা কি তোরে বললে কি না করবে যে টাকা দে? না তো ভাই, এখানে গ কেন শুরু করতেছো? গ এখানে কোনোভাবেই শুরু করা যাবে না, গ চলে যাবে অপর পেজে। তাহলে অপর পেজ যেটা আমি মনে করলাম এটা হচ্ছে অপর পেজ, অপর পেজ। গ শুরু হবে এইখানে, গ শুরু হবে এইখানে। গতে কয় মার্ক? 3 মার্ক, তাহলে হচ্ছে 3টা প্যারা হবে। প্রথমে এক কথায় বলবা, গতে যে প্রশ্নটা চাইছে এটার এক কথায় যা উত্তর আসে এটা বলবা। এক কথায় আসার পর অনেকে কি করে এখানে উদ্দীপক লেখে, উদ্দীপকের কথাগুলো এখানে লেখে, অনেকেই কথাগুলো বলার পর উদ্দীপকের কথা এখানে লিখে। খুবই সাবধান, স্যাররা যেটা ফলো করে প্রথম অংশটুকু পড়ে, প্রশ্নের শেষ অংশটুকু পড়ে, মাঝখানে খুব কম পড়ে স্যাররা, সময় কম থাকে খাতা দেখার জন্য, খাতা দেখার জন্য সময় কিন্তু কম থাকে। তাহলে স্যাররা কি করে, প্রথম অংশটুকু পড়ে, শেষ অংশটুকু পড়ে। তো প্রথমেই যদি উদ্দীপকে যা আছে তা লেখা দেও, স্যার কি বুঝবে? তুমি তো ভালো ছাত্র না, স্যার তো তোমার চিনে না, স্যার তো তোমার চেহারা চিনে না। তুমি যদি ক্লাসের লাস্ট ছাত্রও হও, তোমার খাতা যদি সুন্দর থাকে, স্যার কি জানে তুমি যে লাড্ডু মার্কা স্টুডেন্ট? স্যার কি জানে তুমি ব্যাক বেঞ্চার? স্যার তো বুঝবে তুমি ফার্স্ট বয়, ফার্স্ট গার্ল। কথা বুঝতে পারছো কিনা? তাহলে উদ্দীপক এখানে না, তুমি যাই জানো, কল্যাণী অনুপমরা রিজেক্ট করছিল জানো, লেখো এখানে। বইয়ের কথা এইখানে দ্বিতীয় প্যারায়, দ্বিতীয় যে প্যারাটা আছে, ঠিক আছে, দ্বিতীয় প্যারায় মাস্ট বইয়ের কথা, মাস্ট বইয়ের কথা। আমি আবারও বলতেছি, গ হোক বা ঘ হোক, দ্বিতীয় প্যারায় মাস্ট বইয়ের কথা। উদ্দীপকের কথা লিখবা কোন প্যারায়? উদ্দীপকের কথা লিখবা তৃতীয় প্যারায়, তৃতীয় প্যারায় লিখবা উদ্দীপকের কথা। উদ্দীপকে যা লিখছে তার সাথে মিল পাইছো নাকি অমিল পাইছো এটা কোথায় লিখবা? তৃতীয় প্যারায়। কথা বুঝছো? কথা বুঝছো? তাহলে গয়ের সিস্টেমটা আমি যদি বলি, তুমি তো 3টা প্যারা দিবা, 3টা প্যারার মধ্যে প্রথম প্যারায় এক কথায় লিখবা জ্ঞানমূলক কথাটা প্রশ্নের সাথে রিলেটেড। এরপর হচ্ছে তুমি দ্বিতীয় প্যারা দিলা, খ নাম্বারের মতো গেল। দ্বিতীয় প্যারা মনে করো 4 লাইন বা 5 লাইন হয়েছে। তৃতীয় প্যারা মনে করো এখান থেকে শুরু করে ওই পাশের যে পেজটা আছে না ওইখানে অবশ্যই যাবা, কারণ 3 মার্ক তো আর তোমাকে এমনি এমনি দিয়ে দিবে না। এক পেজ তো দিছো, এরকম তো দিছো। অপর পাশের যে পৃষ্ঠাটা আছে না, অপর পাশের পৃষ্ঠাটায় অন্তত, অপর পাশের পৃষ্ঠাটায় অন্তত 3 লাইন, অন্তত 3 লাইন বানাতে পারলে ভালো, 5 লাইন গেলে ভালো, মানে অর্ধেক পর্যন্ত আসলে ভালো। এই হচ্ছে ডেডলাইন, এই পর্যন্ত আসতেই হবে, 3 লাইন বা 4 লাইন দিতেই হবে, হচ্ছে মাস্ট। গ নাম্বার তো 3 মার্ক, তো তোমার তো এমনি দিয়ে দিবে না। তাহলে এক পেজ তুমি লেখলা, আর লেখা মাঝে ফাঁকা রাখবা, একটু একটু ফাঁকা ফাঁকা করে লিখবা, তাহলে একটু খাতাটা বড় দেখা যাবে, বুঝছো? হাতে লেখা ছোট হোক বা বড় হোক, একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। তাহলে গ নাম্বারে কি অপর পেজের অর্ধেক পর্যন্ত আসতে হবে মাস্ট। তো তুমি 3 প্যারার জন্য 3 মার্ক পাবা। ওকে, গ গেল। এখন যদি ঘরের কথা বলি, ঘয়ে কয় মার্ক? ঘয়ে কয় মার্ক বাচ্চারা? ঘয়ে 4 মার্ক। গয়ের থেকে ঘ অবশ্যই একটু হলেও বেশি লিখতে হবে, একটা প্যারা বেশি লিখতে হবে, না তোমার তো 3-4 মার্ক তো দিবে না, 2 দিয়ে দিবে। ঠিক আছে, আমি বলি স্যাররা কিভাবে মার্কটা দেয়। স্যাররা ক নাম্বারে 1 দেয়, খ নাম্বারে 2 দেয়, গ নাম্বারে 2 দেয়, ঘ নাম্বারে 3 দেয়, মোটামুটি যারা লেখে মোটামুটি। তাহলে এখানে কিন্তু দেখো 2 2 4 7 8 মার্ক কিন্তু চলে আসে। আর যদি তোমার ওই যে প্রেজেন্টেশন সুন্দর থাকে, এটা কিন্তু নর্মালি দেয়, প্রেজেন্টেশন যদি সুন্দর থাকে, দেখো এই যে দেখো এখানে মার্কটা বেড়ে যায়। গতে 3-এ 3 দেয়, ঘতে
4-এ 3 দেয়, বুঝতে পারছো? 3-এ 3 দেয়, 4-এ 3 দেয়, এখানে তোমার 9 মার্ক হয়ে যায়। একটা সৃজনশীলে 9 মার্ক মানে 7টা সৃজনশীলে 7, একটা সৃজনশীল 1 মার্ক বাড়ছে মানে কি 7টা সৃজনশীলে 7 মার্ক বাড়ছে। এবং প্রথম যে সৃজনশীলগুলো সুন্দর যেগুলো থাকে শুরুরগুলা এখানে 4ও দেয়, 10-এ 10 মার্ক। কথা বুঝতে পারছো? তাহলে ঘ নাম্বারের প্রেজেন্টেশন আমি তোমাকে বুঝাই। ঘ নাম্বার কি করবা দেখো, প্রথমে দিলা ক যেমন লেখছো ক লেখলা, খ যেমন লেখছো না খ এর যেমন দ্বিতীয় প্যারাটা লিখলা, গ যেমন লিখছিল না গ লিখবা এমনি, গ যেমন অপর পেজ পর্যন্ত গেছিল না, অপর পেজ পর্যন্ত গেছিল না, হ্যাঁ এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত কিন্তু গ শেষ। গ যেমন লেখছো এরকম ঘ এর 3টা প্যারা লিখবা, গ এর অংশ শেষ, গ এর মতো শেষ, গ এর মতো শেষ, বুঝতে পারছো? এখন দেখো ঘ এর জন্য তোমাকে অবশ্যই লাস্টে কনক্লুশন টানতে হবে, উপসংহার, যে প্রশ্নে কি বোঝাইছে, কোন সদৃশ বা বিসদৃশ না, তোমার মতামত না, তুমি ঘ নাম্বারে দিবা। এই যে এক্সট্রা 4টা লাইন এটা তোমার জন্য 1 মার্ক আইনা দিবে। কথা বুঝতে পারছো? মানে তুমি গ এর থেকে কতটুকু বেশি লিখছো এটা ম্যাটার করে। অনেকে কি করে গ লেখে 2 পেজ, ঘ লেখে 2 পেজ, আরে মার্ক তো সমান না, তুমি সমান লেখছো কেন? গ লেখে 2 পেজ, ঘ লেখে 2 পেজ, মার্ক তো সমান না, তুমি সমান লেখছো কেন? আমার কথা কি বুঝতে পারছো? তাহলে তুমি কি করবা, গ এর থেকে অবশ্যই 3 থেকে 4টা লাইন বেশি লিখবা, তোমার 7 মার্ক বেড়ে যাবে। একটা প্রশ্ন 1 করে পারলে 7 মার্ক বেড়ে যাবে অন্যদের থেকে। আমার কথা বুঝতে পারছো? ওকে, তাহলে এটা ক্লিয়ার, কোন প্রশ্ন কতটুকু লিখবা। এখন দেখো প্রশ্ন সিলেকশন উত্তর পদ্ধতি। প্রশ্ন সিলেকশন, কোন প্রশ্নটা তুমি দিবা প্রথমে, যেটা তোমার কাছে সবচেয়ে সুন্দর লাগতেছে, তুমি সবচেয়ে ভালো লিখতে পারবা। কারণ আমি আগে বলছি যে স্যার জানে না তুমি কেমন স্টুডেন্ট, প্রথম 4টা সৃজনশীল বা 5টা যদি ভালো থাকে স্যার বুঝবে এত টপার, এটা তো মার্ক বেশি দিতে হবে, তো ভালো স্কুল থেকে আসছে, ভালো কলেজ থেকে আসছে। কথা বুঝতে পারছো? প্রশ্ন সিলেকশনের মধ্যে তুমি সবার আগে ওই প্রশ্নটাই দিবা যেটা তুমি সবচেয়ে ভালো পারো, এবং যেগুলো বগিচকে এগুলো লাস্টে দিবা। এখন একটা ঝামেলা হয় যে ভাইয়া প্রথম 5টা বা 6টা সৃজনশীল খুব ভালো লিখি, লাস্টের 2-3টা অনেক খারাপ হয়ে যায়, ছোট হয়ে যায়, কি করব? এই জন্য তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। টাইম ম্যানেজমেন্ট কি দেখো, তোমার মোট সময় মোটামুটি 2.5 ঘন্টা 30 মিনিট, এমসিকিউতে নিয়ে আনে 2.5 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট। এবং এইখানে তোমার এই যে খাতা সাইন করা, তারপর হচ্ছে পিন দেওয়া বা সেলাই করার মধ্যে প্রায় 10 মিনিট সময় তোমার চলে যাবে। প্রশ্ন সিলেক্ট করা 10 মিনিট চলে যাবে, তার মানে তুমি সময় পাবা মোট 2 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, 2 ঘন্টা 20 মিনিট সময় তুমি পাবা। আমি যদি 7 দিয়ে ভাগ করি দেখবা প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি 18 থেকে 20 মিনিট করে সময় পাবা, 18 থেকে 20 মিনিট। তো তোমার হাতে অবশ্যই ঘড়ি থাকতে হবে। আমি আবারও বলতেছি, তুমি যদি 10-এ 10 পাইতে চাও তোমার হাতে অবশ্যই ঘড়ি থাকতে হবে, ঘড়ি মাস্ট। এবং প্রত্যেক প্রশ্নে তোমার একটা যুদ্ধের মতো অংশগ্রহণ করতে হবে, যে আমি প্রত্যেক প্রশ্নে ভাইয়া যে টাইমটা দিয়েছি এটা মেনটেন করবো। কোন টাইম? কল 1 বা 1 মিনিটে। আমি আবারও বলতেছি, ঘড়ি হাতের সামনে, প্রয়োজনে স্টপ ওয়াচ অন করবা। খল 1 বা 3 মিনিটে, গল 1 বা 6 মিনিটে মাস্ট, আর ঘল 1 বা 8 মিনিটে। আমার কথা বুঝতে পারছো? 4, 10, 8, 18, দেখছো বুঝতে পারছো? 8, 6, 14, 15, 16, 17, 18 মিনিট, তাহলে টোটাল 18 মিনিটে একটা সৃজনশীল। দেখবা লাস্টে তোমার 10 মিনিট হাতে বাইচে আছে রিভিশন দেওয়ার জন্য। আমি যেটা বলছি এটা যুদ্ধ হিসেবে নিবা, হাতে ঘড়ি মাস্ট, স্টপ ওয়াচ বা ঘড়ি যেটাই হোক থাকবে। এবং অবশ্যই এইটা তুমি মেনটেন করবা প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে, তাহলে দেখবা প্রত্যেকটা সৃজনশীল সমান হচ্ছে। ক 1 লাইনে, খ 2 প্যারায়, গ হচ্ছে 3 প্যারায়, ঘ হচ্ছে 4 প্যারায়। আমার কথা বুঝতে পারছো? তাহলে প্রত্যেক প্যারার মধ্যে আমি তোমাকে 2 মিনিট করে সময় দিছি। আমার কথা বুঝতে পারছো? তাহলে এখানে 18 মিনিটে তুমি অবশ্যই শেষ করবা, দেখবা তোমার প্রত্যেকটা সৃজনশীল স্মুথ হচ্ছে। আমি এটা বানায় বলতেছি না, নিজে অ্যাপ্লাই করছি, আমার স্টুডেন্টদের অ্যাপ্লাই করাইছি 5 বছর ধরে, সব অ্যাপ্লাস পাইছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বুঝতে পারছো? তো টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রয়োজনে স্ক্রিনশট তুলে রাখো বা খাতায় লিখে রাখো মাস্ট। ওকে, লাস্ট দেখো পিটিও এবং লাইনের মাঝে গ্যাপ রাখ। আমি গ্যাপের কথা অলরেডি বলে দিছি, যে তোমার লেখা ছোট বা বড় হোক তুমি লাইনের মাঝে গ্যাপ রাখবা। খাতা বড় হলে মার্ক বেশি, এটা কিছু করার নাই, মানতেই হবে। খাতা বড় মার্ক বেশি, খাতা বড় মার্ক বেশি। পিটিওর কথাটা কি? পিটিও মানে প্লিজ টার্ন ওভার। একটা পেজ থেকে যখন একটা পেজে যাবা, যেমন গ নাম্বার আর ঘ নাম্বার এটা প্রয়োজন পড়ে। গ নাম্বারে তুমি কিন্তু 1.5 পেজে লিখতেছো, তাই না? গ নাম্বার, এখন অনেকে আবার হাতের লেখা অনেক ফাস্ট, তুমি চাইলে বেশি লেখো, সমস্যা নেই, কিন্তু কম লেখো না। আমি যে ডেডলাইন দিছি আর কম লেখবা না, হাতের লেখা ফাস্ট থাকলে বেশি লেখো। আচ্ছা, তো গ নাম্বারে যেটা বললাম, তোমার কিন্তু গ আর ঘতে পরে পেজে যাইতে হয়, তাই না? গ অথবা ঘতে কিন্তু পরে পেজে যাইতে হয়। এক্ষেত্রে এখানে ছোট্ট করে পিটিও লিখে দিবে একটা, সুন্দর করে জাস্ট এইটুকু, আমি যেটুকু লিখছি এতটুকু, পিটিও প্লিজ টার্ন ওভার, খাতা সুন্দর দেখা যায়। ওকে, বুঝতে পারছো? তাহলে আমি যে টিপসগুলো বললাম, এই ছোট্ট করে সামারি করি, খেয়াল করো সবাই। প্রথমে বলছি কি, খাতার মার্জিন মেনটেন করবা, যেভাবে বলছি ঠিক সেভাবে।
ঠিক আছে? এবং অবশ্যই এই ভিডিওটা বন্ধুদেরকে দিয়ে দিবা, যদি সবাই মিলে A+ পাইতে চাও। বাংলায় কিন্তু হিউজ A+ মিস হয় ভাই, যদি A+ পাইতে চাও বন্ধুদের শেয়ার করে দিবা। ওকে, প্রশ্ন নং এবং প্রশ্নে ক খ গ ঘ অবশ্যই মেনটেন করবা যেভাবে দেখাইছি। কোন প্রশ্ন কতটুকু লিখবো এবং নীলকালি কিন্তু ব্যবহার করবা, ঠিক আছে? কথা বিশ্বাস করো, এটা মনে করো না যে খাতার নাম্বার কেটে দিবা, আমার কথা বিশ্বাস করো, নীলকালি ব্যবহার করো। কোন প্রশ্ন কতটুকু লিখবো বলে দিছি একদম, প্রশ্ন সিলেকশন ও উত্তর পদ্ধতি বলে দিছি কিভাবে করবা, টাইম ম্যানেজমেন্ট এবং লাইনের মাঝে গ্যাপ রাখা পিটিও। তো এটা যদি ফলো করো, তুমি যে কোনো পরীক্ষা হোক, বাংলা পরীক্ষা হোক, বায়োলজি, কেমিস্ট্রির মধ্যে ইকুয়েশন লিখতে হয়, এটা বাদ দিলাম, বায়োলজি ক্ষেত্রে সেম। তারপর হচ্ছে তোমার আর্টসের সাবজেক্টগুলা, ইসলামিক শিক্ষা, পৌরনীতি, এগুলো সাবজেক্টগুলা এভাবে লিখলে তুমি খুব ভালো করবা, বুঝতে পারছো? দোয়া রইলো, আসসালামু আলাইকুম।